আমরা আগের দিন কলের দ্রবণ শুরু করেছিলাম। ওকে, কলের দ্রবণের আমরা পড়েছিলাম কলের দ্রবণ না, দ্রবণ পড়েছিলাম। তার মধ্যে তিনটে দ্রবণ ছিল, প্রকৃতি দ্রবণ, প্রলম্বন আর কলের দ্রবণ। তারপর আমরা কলের দ্রবণের দুটো দশা দেখেছিলাম, একটা হচ্ছে বিস্তৃত দশা আর হচ্ছে বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা মানে কোনটা? যে দশার কলের কণাগুলোর দশাকে বলা হচ্ছে কি বিস্তৃত দশা। কলের কণাগুলোর দশাকে আমরা বলছিলাম বিস্তৃত দশা। আর বিস্তার মাধ্যম কি? যে মাধ্যমের মধ্যে দিয়ে মধ্যমের উপর বিস্তৃত দশার কণাগুলি ছড়িয়ে থাকে তাকে বলছিলাম আমরা বিস্তার মাধ্যম। যেমন কি বলছিলাম, কুয়াশা, তাই তো? কুয়াশায় কি হয়? বায়ু মাধ্যমের মধ্যে জলকণাগুলো ভেসে থাকে, তাই না? এখানে জলকণাগুলো কি বিস্তৃত দশা, আর বায়ুটা কি এখানটায় বিস্তার মাধ্যম। বা ধোঁয়া বলছিলাম, ধোঁয়া উদাহরণ দিচ্ছিলাম তোমাদের, ধোঁয়ার উদাহরণ। ধোঁয়ার কি হয়? আসলে সূক্ষ্ম সূক্ষ্ম কঠিন পদার্থের কণাগুলো কি করে বায়ুতে ছড়িয়ে থাকে, উড়ে বেড়ায়, তাই না? তাই তো? এই সূক্ষ্ম সূক্ষ্ম কঠিন পদার্থের কণাগুলোকে বলা হচ্ছে এখানটায় বিস্তৃত দশা, আর বায়ু হচ্ছে কি বিস্তার মাধ্যম। আবার তারপর আমরা এই বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর নির্ভর করে আমরা কলের দ্রবণকে 8 ভাগে ভাগ করেছিলাম। কি ছিল? একটা ছিল জেল ছিল, সল ছিল, কঠিন সল ছিল, অ্যারোসল ছিল। অ্যারোসল দুটো ভাগ ছিল আবার, কঠিন অ্যারোসল, তরল অ্যারোসল, ইমালশন ছিল, তাই না? 8টা ভাগ ছিল এরকম। আমরা ভাগ করেছিলাম কলয়েড দ্রবণগুলোর, ভাগ করেছিলাম জেল, সল, অ্যারোসল, ইমালশন ইত্যাদি পড়েছিলাম। আমরা আজকের সেই কিছু তার মধ্যে কিছু কলয়েড দ্রবণ নিয়ে আমরা পড়বো, ছোট ছোট করে আমরা বলে দেবো, আরেকবার করে বলে দেবো তোমাদের সামনে, বলে দেবো, ঠিক আছে? যখন আমরা আজকে প্রথম পড়বো, একটা ছিল তার আগের দিন একটা ছিল, আমরা কি পড়েছিলাম একদিন? সল পড়বো একটা, আজকে প্রথম পড়বো সল। সল কি বললাম? কঠিন বিস্তৃত দশা এবং তরল বিস্তার মাধ্যম দ্বারা গঠিত কলিয়েডীয় সিস্টেমকে বলা হয় সল, যেমন গোল্ড সল, সালফার সল ইত্যাদি। তারপর আছে অ্যারোসল। অ্যারোসল 2 নম্বর সিস্টেম পড়বো আমরা, 2 নম্বর কলিয়েডীয় সিস্টেম পড়বো অ্যারোসল। অ্যারোসল মানে কি বলেছি? অ্যারো মানে কি গ্যাস। আমরা আগের দিন বলেছিলাম অ্যারোসল, অ্যারো মানে বোঝায় গ্যাস, অ্যারোসল মানে এখানে বিস্তার, কঠিন বা বিস্তৃত দশা, কঠিন বা তরল বিস্তৃত দশা এবং গ্যাসীয় বিস্তার মাধ্যম দ্বারা গঠিত কলিয়েডীয় সিস্টেম হচ্ছে কি অ্যারোসল। এর আবার দুটো ভাগ আছে বলছিলাম আমরা, কি কি ভাগ আছে? 1 নম্বর ভাগ, এ ভাগ কি আছে এর? তরল অ্যারোসল। কি বলবো একে? তরল অ্যারোসল। অ্যারোসল বলবো কি হবে? যখন তরল হবে, যখন বিস্তৃত দশা হবে তরল, বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম গ্যাস। কুয়াশা, মেঘ, লিখে ভালো, এটা কি লিখবে? তরল বিস্তৃত দশা, কি লিখবে? তরল বিস্তৃত দশা এবং গ্যাসীয় বিস্তার মাধ্যম দ্বারা গঠিত কলিয়েডীয় সিস্টেমকে আমরা বলি তরল অ্যারোসল। ঠিক আছে, লিখে ভালো। কি লিখবে? তরল বিস্তৃত দশা এবং গ্যাসীয় বিস্তার মাধ্যম দ্বারা গঠিত কলিয়েডীয় সিস্টেমকে বলা হচ্ছে তরল অ্যারোসল। বি আছে, আরেকটা আছে তোমাদের কঠিন অ্যারোসল পড়েছিলাম। কঠিন অ্যারোসল কি? কঠিন অ্যারোসল
বিস্তৃত দশা কি? বিস্তৃত দশা, বিস্তৃত দশা হবে, বিস্তৃত দশা কি হবে? বিস্তৃত দশা কি হবে? বিস্তৃত দশা হবে কঠিন, আর বিস্তার মাধ্যম হবে কি? বিস্তার মাধ্যম কি হবে? গ্যাসীয়। অ্যারোসল মানে বিস্তার মাধ্যম সবসময় কি হবে? গ্যাস হবে। মাথায় থাকবে অ্যারোসল, বায়ু মানে গ্যাস। আবার কি মার খাওয়ার ইচ্ছা আছে প্রচন্ড নাকি? কোনটা মার খাওয়ার ইচ্ছা হচ্ছে নাকি? তারপর লেখো, এটা লেখো। যেমন কি উদাহরণ কি হবে? বাতাসে ভাসমান ধূলিকণা, ধোঁয়া। বাতাসে ভাসমান ধূলিকণা তোর থেকে ভালো পড়ে, লিখে এটাও লিখে ফেলো। কঠিন বিস্তৃত দশা ও গ্যাসীয় বিস্তার মাধ্যম দ্বারা গঠিত কলোয়েডের সিস্টেমকে আমরা বলবো কঠিন অ্যারোসল। মাথায় রাখবে, মাথায় রাখবে, মাথায় রাখবে, মাথায় রাখবে কি? বিস্তার মাধ্যম বায়ু বা গ্যাস হলে তাকে সবসময় বলবো কি? অ্যারোসল। অ্যারোসল। এটা যদি কঠিন হয় আর বিস্তৃত দশা যদি কঠিন হয় তাকে বলবো কঠিন অ্যারোসল। বিস্তৃত দশা যদি তরল হয় তাকে বলবো তরল অ্যারোসল। ব্যাস। সল কি? কঠিন বিস্তৃত দশা এবং তরল বিস্তার মাধ্যম দ্বারা গঠিত কলোয়েডের সিস্টেম হচ্ছে সল। যেমন সালফার সল, গোল্ড সল। মানে তরল মাধ্যমের উপরে কঠিনের কণাগুলো কি হয়ে থাকে? ছড়িয়ে থাকে। সলে কি হয়? তরল মাধ্যমে কঠিনের কণাগুলো ছড়িয়ে থাকে। মানে বিস্তৃত দশাটা হচ্ছে কঠিন আর বিস্তার মাধ্যমটা হচ্ছে তরল। আর অ্যারোসল কি? অ্যারোসল মানে বুঝতে হবে তোমাকে সবসময় বিস্তার মাধ্যমটা কি হবে? গ্যাসীয় বা বায়ু। আর বিস্তৃত দশাটা হবে কঠিন বা তরল হতে পারে। তাহলে অ্যারোসল কাকে বলবো আমরা? কঠিন বা তরল বিস্তৃত দশা এবং গ্যাসীয় বিস্তার মাধ্যম দ্বারা গঠিত কলোয়েডের সিস্টেম। তরল অ্যারোসল কাকে বলবো? যে অ্যারোসলে বা যে কলোয়েডের সিস্টেমে বিস্তার মাধ্যম গ্যাস কিন্তু বিস্তৃত দশা তরল, তাই না? তাকে বলবো আমরা তরল অ্যারোসল। বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম গ্যাস। যেমন কি হয়? মেঘ আর কুয়াশা। তাহলে হচ্ছে কঠিন অ্যারোসল কি? উল্টো হবে, বিস্তার মাধ্যম হবে কি? গ্যাসীয়, আর বিস্তৃত দশা হবে কি? কঠিন। যেমন কি ধোঁয়া, বাতাসে ভাসমান ধূলিকণা। ওকে, তুলে গেল সবাই, বুঝে দিচ্ছি এবার। কি পড়লাম আমরা এখন? জেল পড়লাম। জেল, জেলে কি হয়? বিস্তার মাধ্যম কি? কঠিন। জেল একটা কলোয়েডের সিস্টেম। কোন ধরনের কলোয়েডের সিস্টেম? যার বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা তরল। মানে কঠিনের মধ্যে তরল ক্ষুদ্র ক্ষুদ্র তরল বিন্দু আকারে থাকবে। যেমন কি হয়? দই, পনির। ঠিক আছে। আর ইমালশন বা অবদ্রব্য কি? আমরা পড়েছিলাম ইমালশন মানে কি বোঝাবে? তরল প্লাস তরল, বিস্তার মাধ্যমও তরল আবার বিস্তৃত দশাও তরল। এইটা মনে হচ্ছে কোন কঠিন পদার্থের মধ্যে অপর একটি অমিশ্রণীয় তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আকারে বিস্তৃত থাকে, সেই কলোয়েডের সিস্টেমটা হচ্ছে কি? ইমালশন। বলছে ইমালশনের দুটো ভাগ। ইমালশনের দুটো ভাগ বলছে এই যে তরলটা, দুটোই তরল। তো এই তরলগুলো তেলও হতে পারে, মানে চর্বি হতে পারে। একটা হচ্ছে কি জলে তেলে ইমালশন, যখন বিস্তার মাধ্যমটা হবে জল, বিস্তৃত দশাটা হবে তেল বা চর্বি বা ফ্যাট। বিস্তার মাধ্যমটা হবে জল, বিস্তৃত দশাটা হবে তেল বা ফ্যাট বা চর্বি। যেমন কোথায় দেখা যায়? এটা আমাদের দুধে হয়। দুধটা আমাদের পড়বো, একটু পরে দাঁড়াও। দুধে কি কি থাকে লিখবো, দেখাবো। রক্ত না, সরি, ভ্যানিশিং ক্রিম। রক্ত কি ধরনের কলোয়েড দ্রবণ? মানুষের রক্ত, ওর মধ্যে কি থাকে? তরলের মাধ্যমে থাকে চর্বি। হ্যাঁ, এটাও বলতে পারো। এবার লেখো তোমরা তেলে জলে তেলে বলো। এবার তেলে জলে ভ্যানিশিং ক্রিম আর
কোল্ড ক্রিমের মধ্যে কনফিউশন করে দেবে। ভ্যানিশিং ক্রিম হবে জলে তেলে ইমালশন, আর কোল্ড ক্রিম হবে তেলে জলে ইমালশন। এরপরে আমরা পয়েন্ট পড়বো। আচ্ছা, এটা ইমালশন আমরা কাকে বলছি? ইমালশন আমরা কাকে বলছি? যে একটা তরলের মধ্যে অন্য একটি অমিশ্রণীয় তরল মিশালে যে কলোয়েডের সিস্টেম উৎপন্ন হয়, সহজ ভাষায়, রাইট? অমিশ্রণীয় তরল। এই ইমালশনে দেখা গেছে দুটো তরল পদার্থকে ঝাঁকিয়ে দিলে তারা কি হয়ে যায়? ইমালশন তৈরি করতে পারে। দুটি অমিশ্রণীয় তরলকে যদি আমরা ঝাঁকিয়ে দিই ভালো করে, মানে নাড়াচাড়া করি, সেটা কি হয়ে যায়? ইমালশন হয়ে যায়, ইমালশনে পরিণত হয়ে যায়। হ্যাঁ, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে সেটা স্থায়ী হয় না, অনেক ক্ষেত্রে সেটা মানে অমিশ্রণীয় তরলটা আলাদা হয়ে যায়। কার থেকে? অন্য একটা তরলের থেকে অমিশ্রণ দুটো তরল কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। বলছে মানে এদের স্থায়িত্ব কম, মানে স্থায়িত্ব আলাদা হচ্ছে, স্থায়িত্বের প্রবলেম হচ্ছে। এখানে স্থায়িত্ব হচ্ছে না, এই যে ইমালশনটা স্থায়িত্ব পাচ্ছে না। বলছে এই স্থায়িত্ব বাড়ানোর জন্য, ইমালশনের স্থায়িত্ব বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি বলতে পারি কি, ইমালশনের স্থায়িত্ব বাড়ানোর জন্য আমরা এক ধরনের অপর একটি পদার্থ আমরা কি করব? ওর মধ্যে ব্যবহার করব। সেই এক পদার্থকে বলা হচ্ছে ইমালশন কারক বা অবদ্রব কারক। কি বলছি আরেকবার? ইমালশন কি? যে একটা তরলের মধ্যে অপর একটি অমিশ্রণীয় তরলকে মেশালে তৈরি হয় ইমালশন। হ্যাঁ, মাঝে মাঝে দেখা গেছে ওই অমিশ্রণীয় তরলটা বা ওই দুটো তরল কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে, মানে ইমালশন নষ্ট হয়ে যাচ্ছে। কি? ইমালশন নষ্ট হয়ে যাচ্ছে, মানে স্থায়িত্ব হারাচ্ছে, ইমালশন তার স্থায়িত্ব হারাচ্ছে। কিছুক্ষণ রেখে দিলে হয়, এটা কিছুক্ষণ রেখে দিলে হয়, ঠিক আছে? বলছে এই তখন কি করা হয়? এইসব ক্ষেত্রে অপর একটি পদার্থ ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য কি করা হয়? ওখানে যোগ করা হয়, অপর একটি তৃতীয় পদার্থ ওখানে যোগ করা হয়। ওই তৃতীয় পদার্থকে বলা হচ্ছে কি? ইমালশন কারক বা অবদ্রব কারক। রেডিং দাও। ইমালশন কারক বলা যে পদার্থের উপস্থিতিতে অস্থায়ী ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায়, সেই পদার্থকে আমরা বলি ইমালশন কারক। যেমন কিছু ইমালশন কারক আছে, সাবান, ডিটারজেন্ট, এগুলো কি অবদ্রব কারকের উদাহরণ বা ইমালশন কারকের উদাহরণ। সাবান, ডিটারজেন্ট, জিলেটিন, কি জানে, জিলেটিন, তারপর অ্যালবুমিন, দুধ কি ইমালশন? তো দুধ ইমালশন। তো দুধ কি ইমালশন? মনে করো দুধ পড়বে, দুধ জানতে চাইছি আমি। দুধ একটা ইমালশন। এর তাহলে বিস্তার মাধ্যম কি হবে? জল হয় এর। এটা হচ্ছে জলে তেলে, এটা হচ্ছে জলে তেলে বিস্তার মাধ্যম এই কলয়েড ইমালশন। আর বিস্তৃত দশা কি হয়? বিস্তৃত দশা না, সরি, বিস্তৃত দশা কি হয়? তেল হয়, ঠিক আছে, বা চর্বি হয়, ঠিক আছে। বলছে এতে যে অবদ্রব কারকটা থাকে, এর মধ্যে যে অবদ্রব কারকটা থাকে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা দেয়। দুধে উপস্থিত অবদ্রব কারকের নাম কি? এর মধ্যে অবদ্রব কারক বা ইমালশন কারক হয়, অবদ্রব কারক বা ইমালশন কারক কি? কেসিন বলা হয়। কি বলা আছে আগে? কেসিন। পরীক্ষায় পড়বে, শর্ট প্রশ্ন। দুধে উপস্থিত অবদ্রব কারকের নাম হচ্ছে কি? কেসিন। দুধে উপস্থিত অবদ্রব কারকের নাম কি? কেসিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এবারে পরের টপিক করব আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইমালশনের প্রভাব, ব্যবহারিক প্রয়োগ করব। দৈনন্দিন জীবনে ইমালশনের ব্যবহারিক প্রয়োগ, মানে আমরা কোথায় কোথায় ইমালশন ব্যবহার করি, কোথায় কোথায় ইমালশন ব্যবহার করি। ডেটল, সাবান, ডিটারজেন্ট, এগুলো কি জীবাণুনাশক? তো এগুলো যখন জলে মেশাই এরা কিসে পরিণত হয়ে যায়? ইমালশনে পরিণত হয়। অনেক ওষুধ আছে, তোমাদের
ওষুধ আছে একটু আগে বলেছি আমি, কিছু ওষুধ আছে যেগুলো ইমালশন, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, এটা ভিটামিন, এটা ভিটামিন বি কমপ্লেক্স, কড লিভার অয়েল, এগুলো কি হয়, এগুলো একটা ওষুধ হিসেবে কাজ করে আমাদের, ঠিক আছে। আমরা কি পড়ছি, দৈনন্দিন জীবনে ইমালশনের ব্যবহারিক প্রয়োগ। বিভিন্ন জীবাণুনাশক যেমন কি ডেটল, লাইজল প্রভৃতি জলে মেশালে ইমালশন তৈরি করে। বিভিন্ন এগুলো কি ডেটল, লাইজল এগুলো কি জীবাণুনাশক, তো এগুলো যখন জলে মেশাই আমরা, এটা কি করে ইমালশন তৈরি করবে। এবার 2 নম্বর বলা আছে কি বিভিন্ন ওষুধ কি কি আছে আমরা জানি, কড লিভার অয়েল, ভিটামিন বি কমপ্লেক্স, এরা ইত্যাদি, এগুলো কি আসলে জলে তেলে ইমালশন। একটু আগে বলেছি আমি বিভিন্ন ওষুধ যেমন কড লিভার অয়েল, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো জলে তেলে জলে ইমালশন। বলছে আমাদের খাদ্যে যে ফ্যাট জাতীয়, আমাদের খাই তো ফ্যাট জাতীয় খাদ্য খাই, তো আমরা কি জাতীয় খাদ্য খাই, সব রকম খাদ্য খাই। বলছে ফ্যাট জাতীয় খাদ্যগুলো যে আমাদের অন্ত্রে ইমালশন সৃষ্টির মাধ্যমে হজম হয়। বলছে আমাদের অন্ত্রে ফ্যাট জাতীয় খাদ্যগুলো যেগুলো আমরা গ্রহণ করি, সেইগুলো ইমালশন সৃষ্টির মাধ্যমে হজম হয়। আর একটা বললাম জামা কাপড় পরিষ্কার করতে সাবানের কার্যনীতি, এটাও ব্যবহারের মধ্যে পড়ে, ঠিক আছে। জামা কাপড় পরিষ্কার করতে সাবানের কার্যনীতি, এটা ইম্পর্টেন্ট আছে। বলছে সাবানকে যখন আমরা জলে মেশাই, কি হয়, এটা অবদ্রব্য, এটা কি একটা ইমালশন সৃষ্টি করে। বলছি সাবানকে যখন আমরা জলে মেশাই তখন সেটি ইমালশন গঠিত হয়, ঠিক আছে। হ্যাঁ, বলছে এখানটায় দেখা গেছে সাবানের দুটো অংশ হয়। সাবানের হাইড্রোকার্বন অংশটা কি করে তেলের সঙ্গে, সাবানের হাইড্রোকার্বন অংশটা তেলের সঙ্গে, হাইড্রোকার্বন অংশটা কার সাথে, তেলের সঙ্গে, এবং আয়নীয় গ্রুপটা, কিটো গ্রুপ, আয়নীয় গ্রুপটা জলের সঙ্গে সংযোগ স্থাপন করে ইমালশন গঠন করে, ইমালশন গঠন করে। এই ইমালশন গঠনের মাধ্যমে দেখা গেছে ময়লা সমেত তেল জাতীয় পদার্থ জামা কাপড় থেকে পৃথক হয়ে যায়। জামা কাপড় পরিষ্কার করতে সাবানের কার্যনীতি পড়ছি আমরা। বলছে সাবানকে যখন আমরা জলে মেশাই তখন সেটি কি করে ইমালশন গঠন করে, তখন সেটি বলছে দেখা যাচ্ছে সাবানের হাইড্রোকার্বন অংশটা তেলের সঙ্গে এবং আয়নীয় গ্রুপটা জলের সঙ্গে সংযোগ স্থাপন করে একটা কি করে ইমালশন গঠন করে। এই ইমালশন গঠনের মাধ্যমে দেখা যাচ্ছে জামা কাপড় থেকে ময়লা সমেত তেল জাতীয় পদার্থ পৃথক হয়ে যায়। ওকে, এইভাবে জামা কাপড় পরিষ্কার হয়, গ্রুপ আয়নীয় গ্রুপটা। এরপরের টপিক সালফার সল প্রস্তুতি। পরীক্ষায় আসতে পারে, এটা পরীক্ষা তোমাদের আসতে পারে। সালফার সল প্রস্তুতি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা সালফার সল প্রস্তুতি। কিভাবে করবো আমরা, এর জন্য লাগবে একটা পদার্থ লাগবে। বলছে এরকম প্রশ্ন দিতে পারে, সোডিয়াম থায়োসালফেট বলতে পারে, সোডিয়াম থায়োসালফেট থেকে সালফার সল প্রস্তুতি করো। সোডিয়াম থায়োসালফেট, সালফার সল প্রস্তুতি বলতে পারো। সোডিয়াম থায়োসালফেট থেকে সালফার সল প্রস্তুতি। সোডিয়াম থায়োসালফেট থেকে সালফার সল প্রস্তুতি। এর সংকেত কি, সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি, Na2S2O3, সোডিয়াম থায়োসালফেট। হ্যাঁ, এটা গ্রুপ, থায়োসালফেট গ্রুপ, এটা বলতে পারো কোনটা, H2O3 কি, এটা থায়োসালফেট গ্রুপ, ঠিক আছে। সোডিয়াম থায়োসালফেট থেকে সালফার সল প্রস্তুতি। কি করব আমরা এটা কি করব, বলছে একটা থায়োসালফেটের জলীয় দ্রবণ নেব। কি করব, থায়োসালফেটের জলীয় দ্রবণ নিলে এটা স্বচ্ছ হয়, কি হয়, স্বচ্ছ জলীয় দ্রবণ তৈরি করে। থায়োসালফেটকে যদি আমি জলে মেশাই, সেটা
সেটা একটি থায়োসালফেটকে জলে মেশালে সেটি একটি স্বচ্ছ জলীয় দ্রবণ উৎপন্ন করে। ঠিক আছে, তার মধ্যে ফোঁটা ফোঁটা লঘু HCl যোগ করলে, যদি ফোঁটা ফোঁটা করে লঘু HCl যোগ করি তখন দেখা যাবে সেটি সেখান থেকে হলুদ বর্ণের সালফার সল উৎপন্ন হবে, হলুদ বর্ণের সালফার সল উৎপন্ন হবে। এর ফলে দ্রবণটা কি হয়ে যাবে? অস্বচ্ছ হয়ে যাবে, দ্রবণটা অস্বচ্ছ হয়ে যাবে। এইটুকু ব্যাস। বুঝতে পেরেছ কি বললাম আমি? সোডিয়াম থায়োসালফেটের জলীয় দ্রবণে আমরা কি করব? ফোঁটা ফোঁটা করে লঘু HCl যোগ করব। যোগ করলে দেখা যাবে সেখান থেকে হলুদ বর্ণের কি উৎপন্ন হয়েছে? সালফার সল উৎপন্ন হয়েছে। বলছে সালফার সল প্রস্তুতি। আমরা কি পড়ছি? সালফার সল প্রস্তুতি। পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। এটা প্রশ্নও দিতে পারে। কিরকম প্রশ্ন দিতে পারে? সোডিয়াম থায়োসালফেট থেকে কিভাবে সালফার সল আমরা প্রস্তুত করব। সোডিয়াম থায়োসালফেট থেকে কি করব? আমরা প্রথমে সোডিয়াম থায়োসালফেটের জলীয় দ্রবণে ফোঁটা ফোঁটা লঘু HCl অ্যাসিড যোগ করলে হালকা হলুদ বর্ণের সালফার কলোয়েডীয় সালফার হবে। হালকা হলুদ বর্ণের কলোয়েডীয় সালফার উৎপন্ন হবে নাকি রে? তাই তো উৎপন্ন হবে এবং দ্রবণটি অস্বচ্ছ হয়ে যাবে। বিক্রিয়া কি হবে বলতো? বিক্রিয়া দিতে হবে এর। সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি রেখেছি আমি? N2H2O3 প্লাস কি যোগ করেছি তার সঙ্গে? আমি HCl যোগ করেছি, তাই তো? কি উৎপন্ন হবে? NaCl উৎপন্ন হবে প্লাস H2O উৎপন্ন হবে প্লাস SO2 উৎপন্ন হবে আর সালফার উৎপন্ন হবে। সালফার এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, ব্যাস হয়ে গেছে। H2O3 বিক্রিয়া লিখে বলো তোমরা। সালফার সল প্রস্তুতি। সোডিয়াম থায়োসালফেট থেকে সালফার সল প্রস্তুতি। বলছে সোডিয়াম থায়োসালফেটের জলীয় দ্রবণে আমরা যদি ফোঁটা ফোঁটা করে লঘু HCl অ্যাসিড যোগ করি তাহলে হালকা হলুদ বর্ণের কলোয়েডীয় সালফার উৎপন্ন হবে। মানে এটা কলোয়েডীয় সালফার মানে কি? সালফার সল, এবং দ্রবণটি অস্বচ্ছ হয়ে যাবে। বিক্রিয়া লেখো। সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে কি যোগ করেছি আমরা? ফোঁটা ফোঁটা লঘু HCl, লঘু সালফার। হ্যাঁ সালফারই তো, এটাই তো উৎপন্ন হচ্ছে। বিক্রিয়া হলো NaCl প্লাস SO2 সালফার উৎপন্ন হচ্ছে। এইটাই হচ্ছে কলোয়েডীয় সালফার, এটা হচ্ছে সালফার সল। সালফার উৎপন্ন হতে হবে তো নাকি? আমরা দ্রাব্যতা নিয়ে পড়বো এবার। দ্রাব্যতা মানে তরল পদার্থের মধ্যে কঠিনের দ্রাব্যতা পড়বো। ঠিক আছে, দ্রাব্যতা নিয়ে পড়বো। আর তরল পদার্থের মধ্যে কঠিনের দ্রাব্যতা আর তরল পদার্থের মধ্যে গ্যাসের দ্রাব্যতা পড়বো। একটা তরল পদার্থে কি তরল গ্যাস কঠিন পদার্থ মিশাই সে কি দ্রবীভূত হতে পারে তো, তাই নাকি? আর এটা কি আটা পড়বো তরল পদার্থের মধ্যে গ্যাসও থাকতে পারে দ্রবীভূত হয়ে। তরল পদার্থের মধ্যে গ্যাসও থাকতে পারে। প্রথমে আমরা পড়বো তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা। তরলে কঠিনের দ্রাব্যতা। আগে দেখো দ্রাব্যতা কাকে বলে? তরলে কঠিনের দ্রাব্যতা কাকে বলে? তরলে কঠিনের দ্রাব্যতা কাকে বলে? কি জিনিস মাথায় রাখবে এটা। তরলে কঠিনের দ্রাব্যতা কাকে বলবো? দ্রাব্যতা কাকে বলবো আমরা? কি জিনিস বলছে? 100 গ্রাম। বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় বলতে হবে, অবশ্যই বলতে হবে কোনো নির্দিষ্ট উষ্ণতায়। কি বলবো আমরা? কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম তরল দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। সম্পৃক্ত দ্রবণ কি এরপরে পড়ানো হবে। সম্পৃক্ত দ্রবণটা কি এরপরে পড়ানো হবে তোমাদের। তরলে কঠিনের দ্রাব্যতা কি বললাম আমি? একটা নির্দিষ্ট উষ্ণতায় কোন তরল দ্রাবকে, কোথায়? কঠিনে, তরলে কঠিনের দ্রাব্যতা। তরলে কঠিন মেশাচ্ছি আমি, তরলের মধ্যে কঠিনকে দ্রবীভূত করছি। সেই দ্রাব্যতার সঙ্গে কাকে বলবো? বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোন তরল দ্রাবকে 100 গ্রাম তরল দ্রাবকে বলবো। কি বলবো? 100 গ্রাম তরল দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে। ঠিক আছে, সেই
গ্রাম সংখ্যাকে সেই দ্রাবের পরিমাণকে বা সেই গ্রাম সংখ্যাকে গ্রাম সংখ্যাকে দ্রাব্যতা বলে। দেখো দ্রাব্যতা কাকে বলবো আমরা? দ্রাব্যতা কাকে বলবো? কতটা দ্রাব্য দ্রবীভূত হচ্ছে, কতটা দ্রাব্য দ্রবীভূত হচ্ছে কোন কন্ডিশনে? একটা নির্দিষ্ট উষ্ণতায় এবং 100 গ্রাম তরল দ্রাবকে যতটা দ্রাব্য দ্রবীভূত হচ্ছে। ঠিক আছে, কোন নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম তরল দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ গঠন করে, অ্যাকচুয়ালি সেই দ্রাবের গ্রাম সংখ্যাকে বলা হচ্ছে কি দ্রাব্যতা। যেমন একটা প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন দিতে পারে এখানটায়, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা 40 গ্রাম। কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা বলতে আমরা কি বুঝি? বলো, কি বুঝবো বলো? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা 40 গ্রাম বলতে আমরা কি বুঝবো? এই টাইপের যদি প্রশ্ন দেয়, তোমাদের কি টাইপের প্রশ্ন? যদি এই টাইপের তোমাদের প্রশ্ন দেয়, কি গ্রাম আমি দিচ্ছি 40 গ্রাম, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা 40 গ্রাম বলতে কি বোঝো? কি বলবো বলতো? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 40 গ্রাম দ্রবীভূত হয়ে, 40 গ্রাম দ্রাবণ না, 40 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত লবণ গঠন করবে, নাকি রে? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 40 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ গঠন করবে, কি না? সংখ্যা উঠে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা কত? 40 গ্রাম। এটা বলতে কি বুঝবো? সংখ্যা থেকে লিখবো আমরা, সংখ্যা থেকে লিখবো। এখানটা হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায়, মানে কত উষ্ণতা? এখানটা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম তরল দ্রাবকে মানে কত? এখানে জলে, হ্যাঁ 100 গ্রাম জলে বলতে পারবো। এখানটা সর্বাধিক যত গ্রাম, এখানে সর্বাধিক যত গ্রাম বলতে 40 গ্রাম দ্রাব্য, মানে এখানটা কত? সাধারণ লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে, ব্যাস খতম। হ্যাঁ খতম হয়ে গেছে। কি বলবো? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 40 গ্রাম NaCl দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ গঠন করবে। দ্রাব্যতা নির্ণয়ের সূত্র লিখে দিচ্ছি তোমাদের। দ্রাব্যতা নির্ণয়ের সূত্র, কোন দ্রবণের দ্রাব্যতা নির্ণয়ের সূত্র লিখে দিচ্ছি তোমাদের সামনে। কোন দ্রাব্যতা নির্ণয়ের সূত্র, অঙ্ক কাজে লাগবে। দ্রাব্যতা নির্ণয়ের সূত্র কি বলা আছে? দ্রাব্যতার সূত্র আগে লিখে দিচ্ছি আমি। দ্রাব্যতা, তার সূত্র হচ্ছে দ্রাবের ভর, অবশ্যই সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর গুণিতক 100। দ্রাবের ভর, ঠিক লিখলাম তো? দ্রাবের ভর বাই দ্রাবকের ভর গুণিতক 100। কোন দ্রবণের সম্পৃক্ত দ্রবণের, অবশ্যই এটা সম্পৃক্ত দ্রবণ হতে হবে। দ্রাব্যতা নির্ণয়ের সূত্র কি? দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, একক নেই, দ্রাব্যতার কোনো একক নেই এর, কারণ দুটোই দ্রাবের ভর, দুটোই ভর। এটি কি লিখতে পারো? এটি একক বিহীন রাশি,
দ্রাব্যতার কোনো একক নেই, দ্রাব্যতার কোনো একক নেই, মানে ভর বাই ভর, তো ঠিক রে, ভর বাই ভর, সমজাতীয় রাশির অনুপাত। দ্রাব্যতা আসলে কি সমজাতীয় রাশির অনুপাত, তার জন্য দ্রাব্যতার কোনো একক নেই। মানে কেন বলতে চাইছি, আমি যদি বলি একটা উষ্ণতায় টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, নিচে লিখতে পারো, এটা নিচে লিখতে পারো, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণের ভর কত, দ্রবণের ভর এম, দ্রবণের ভর কত এম, এন এন দিলাম, এন দিলাম, দ্রবণটার ভর, দ্রবণটার ভর, হ্যাঁ, দ্রবণের ভর এম এন, আর দ্রাবের ভর নিচে লিখবে, এটা দ্রাবের ভর কত ধরলাম বি এম, বড়াতের এম, ঠিক আছে। তাহলে এখানে দ্রাবকের ভর কত হবে, দ্রাবকের ভর কত হবে, দ্রবণের ভর এম, টোটাল দ্রবণটার ভর এম, এন এন এন, দ্রাবের ভর এম, তাহলে এন মাইনাস এম, পুরো দ্রবণটার ভর থেকে দ্রাবের ভর বিয়োগ করবো। দ্রবণ মানে কি দ্রাবক প্লাস দ্রাবক, কি পুরো দ্রবণটার ভর কত এন এন, দ্রাবের ভর কত এম, তাহলে এখানে গ্রাম গ্রাম গ্রাম, এগুলো গ্রাম দিতে পারো, এগুলো গ্রাম দিতে পারো, ঠিক আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা দ্রাবকের ভর কেন, পুরো দ্রবণটা থেকে আমি বিয়োগ করছি কি দ্রাবের ভর। তাহলে এখানে সূত্রটা, আলটিমেট সূত্রটা আমরা লিখতে পারি, দ্রাব্যতা সমান দ্রাবের ভর, দ্রাবের ভর মানে এম বাই এন মাইনাস এম গুণিতক 100। মেন কনসেপ্ট কি দ্রাবের ভর বাই দ্রাবকের ভর গুণিতক 100। বুঝতে পারলো, এই দুটো এবার সহজ, এই দুটো অঙ্ক করবো এখনই আমি। বলছে 200 হয়েছে উত্তর কর, 298 কে তাপমাত্রায় 2.5 গ্রাম দ্রাব জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, ওই তাপমাত্রায় দ্রাবটির দ্রাব্যতা কত। 298 কে উষ্ণতায় 2.5 গ্রাম দ্রাব, মানে দ্রাবের ভর দেওয়া আছে, এটা দ্রাবের ভর কত 2.5 গ্রাম, 25 গ্রাম জলে, সরি লেখা হয়নি আমার, সরি 25 গ্রাম জলে, মানে জলের ভর মানে কি এটা 2.5 গ্রাম দ্রাব 25 গ্রাম জলে দ্রবীভূত করা হচ্ছে, দ্রাবের ভর কত 2.5 গ্রাম, তাই তো। তাকে কোথায় মেশাচ্ছি আমরা, জলে, তাহলে জলটা এখানে দ্রাবক, কি জলে মেশানোর পর যেটা হবে সেটা দ্রবণ, দ্রবণের ভর কত হবে বলতো, এটা দুটো যোগ হবে, ঠিক না, 2.5 গ্রাম দ্রাব যোগ করা হয়েছে কোথায় 25 গ্রাম জলে, তাহলে জলটা কি এখানে দ্রাবক, সূত্র ফেলো, দ্রাব্যতার সূত্র কি, দ্রাব্যতার সূত্র কি, দ্রাব্যতার সূত্র কি, দ্রাবের ভর 2.5 বাই দ্রাবকের ভর 25 গুণিতক 100, দশ, কত হবে উত্তর, উত্তর হবে 10। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লবণের বোঝার চেষ্টা করো, একটি লবণের 6.2 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, এটা দেওয়া আছে, দ্রবণের ভর দেওয়া আছে, এটা দ্রবণের ভর দেওয়া আছে, এটা 16.2 গ্রাম, দ্রবণে দ্রবণ বাষ্পীভূত করলে 3.6 গ্রাম শুষ্ক লবণ পাওয়া যায়, লবণের ভর মানে এটা দেওয়া আছে, দ্রাব দেওয়া আছে, এটা তাপমাত্রা বললাম না সংজ্ঞায়, তাপমাত্রা উল্লেখ করতে হবে, তাপমাত্রা উল্লেখ করতেই হবে তোমাকে। আরে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটি লবণের 16.6 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, 16.2 গ্রাম সম্পৃক্ত দ্রবণ বাষ্পীভূত করলে 3.6 গ্রাম শুষ্ক লবণ পাওয়া যায়, মানে পুরো দ্রবণটা কত
1602 গ্রাম। তার মধ্যে কি আছে? লবণ আছে আর জল আছে। তাহলে তাকে যদি বাষ্পীভূত করি কি বেরিয়ে যাবে? জল বেরিয়ে যাবে। কি পাওয়া যাবে? লবণ। তাহলে লবণটা কি আসলে? দ্রাব। তো এইটা দ্রাব, এটা দু আছে, মানে দ্রাবটা কি এখানটায়? তার ভর, দ্রাবের ভর কত আছে? কত? 3.6 গ্রাম। আর দ্রাব্যতার সূত্র কি? দ্রাব্যতার সূত্র কি? দ্রাবের ভর বাই দ্রাবকের ভর গুণিতক 100 করো। দেখো দ্রাবের ভর কত? 3.6। দ্রাবকের ভর কত? কত? দ্রাবকের ভর বের করতে হবে তোমাকে। 16.2 মাইনাস 3.6 বের করতে হবে। তো দ্রাবক কোথায় তোমার আছে? বের করলে কত হয়? 12.6। আচ্ছা 12.6 গুণিতক 100। ভাগ করে দিচ্ছি আমি, ভাগ করে দিচ্ছি, সময় নিয়ে তো খিদে পাচ্ছে আমার। আঠাশ দশমিক 53।